যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় ১২০ জনের প্রাণহানি, এখনও নিখোঁজ ১৬০ জন। ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার আশ্বাস ট্রাম্পের। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ১৩৫০ কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। আরও ১৫০০-এর বেশি কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়া প্লেনের, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। এবং গাজাকে শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করছে ইসরায়েল। হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি, এর মধ্যে ১১ জন ত্রাণ প্রত্যাশী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথী। ভয়াবহ বন্যা কবলিত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ক্ষতিগ্রস্ত কেরভিল শহর পরিদর্শন করেন তিনি। এমন বিধ্বংসী বন্যা জীবনে আর কখনো দেখেননি বলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। পাশাপাশি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কাজ করবে বলেও জানান তিনি। গত সপ্তাহে টানা ভারী বর্ষণে নদীর পানি উপচে গিয়ে অঞ্চলটির অন্তত ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৬০ জন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের অভিযান চলমান রেখেছে রাজ্য প্রশাসন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম NBC-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আগামী সোমবার রাশিয়া ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও আভাস দেন তিনি। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম AP। অস্ত্র সরবরাহের লক্ষ্যে ন্যাটো ও ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পাদন হয়েছে বলেও গণমাধ্যমটিকে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একই বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে শুক্রবার ভোরে ইউক্রেনের খার্কিভ শহরে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস কর্তৃপক্ষ। এবার একযোগে স্টেট ডিপার্টমেন্টের ১৩৫০ জন ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে ১১০৭ জনই সিভিল সার্ভিস এবং প্রায় ২৫০ জন ফরেন সার্ভিস অফিসার রয়েছেন। পাশাপাশি আরও ১৫০০-এর বেশি কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলেও উল্লেখ করে গণমাধ্যমগুলো। শুক্রবার থেকে শুরু হওয়া এই ছাঁটাই কার্যক্রমের যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস ও ফরেন সার্ভিস দুই ধরনের কর্মকর্তাই অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। চলতি বছরে এপ্রিলে এই পুনর্গঠন পরিকল্পনার অনুমোদন দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজের ধরন ও কূটনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা। তবে এতে সরকারি অর্থের কতটা সাশ্রয় হবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট হিসাব দিতে পারেনি প্রশাসন। পররাষ্ট্র দপ্তরের দাবি, যেসব কর্মকর্তা দপ্তরের বর্তমান ও কূটনৈতিক লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, মূলত তাদেরকেই ছাঁটাই করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যাতে কর্মীদের মর্যাদা রক্ষা পায়। এদিকে অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ফরেন সার্ভিস কর্মকর্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। স্বপ্নের দেশ কানাডায় চলছে দেশত্যাগের হিড়িক। চলতি বছরের প্রথম ৩ মাসেই ২৭,০৮৬ জন কানাডিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা দেশ ছেড়েছেন। বেকার জীবন, ব্যয় বৃদ্ধি, ওয়ার্ক পারমিটের জটিলতা, মানসিক একাকিত্ব এবং বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা সব মিলিয়ে এখানে বসবাস করা অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্ট্যাটিস্টিক্স কানাডা প্রকাশিত সর্বশেষ তথ্যে উঠে এসেছে এই চিত্র। বিস্তারিত অর্ণপ্রসাদের প্রতিবেদনে। স্বপ্নের দেশ কানাডা ছাড়ছে অনেক অভিবাসী। দেশ ছাড়ার তালিকায় রয়েছে স্থায়ী নাগরিকরাও। এর পেছনে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কাজের অভাব, মানসিক বিষণ্ণতা সহ নানা কারণ। বিশেষজ্ঞরা বলছেন কানাডার প্রধান শহরগুলো যেমন টরন্টো, ভ্যাঙ্কুভারের বাসা ভাড়া ও সম্পত্তির দাম গেল কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। একজন অভিবাসী শিক্ষার্থী বা নবাগত পেশাজীবীর জন্য মাসিক খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে এই রাজ্যগুলোতে।
পাশাপাশি বিদেশি ডিগ্রিধারীদের অনেকেই অভিযোগ করছেন তাদের পূর্ব অভিজ্ঞতা ও ডিগ্রি কানাডার চাকরি বাজারে ঠিকমতো মূল্যায়িত হচ্ছে না। ফলস্বরূপ তারা নিচুমানের বা খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারি চাকুরিতে স্থানীয়দের অগ্রাধিকার এবং কোটা পদ্ধতিও অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রয়েছে কানাডার বৈরী আবহাওয়া, দীর্ঘ শীত, পরিবারবিহীন জীবন এবং সংস্কৃতি বিচ্ছিন্নতা বহু মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। মানসিক একাকিত্ব, বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মনোবিজ্ঞানীরাও। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের প্রথম ৩ মাসে ২,০৯,৪০০ জন অস্থায়ী বাসিন্দা, বিশেষত আন্তর্জাতিক শিক্ষার্থী ও ওয়ার্ক পারমিটধারী কানাডা ছেড়েছেন। এই হিসাব চলতি বছরের একটি প্রাথমিক চিত্র মাত্র, কারণ সাধারণত তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে দেশত্যাগের হার সবচেয়ে বেশি হয়ে থাকে। অন্যদিকে একই সময়ে ৯,৬৭৬ জন প্রবাসী কানাডায় ফিরে এসেছেন, যা গেল বছরের তুলনায় সামান্য বেশি। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, কানাডায় অভিবাসনের যে স্বপ্ন অনেকেই দেখেছিলেন, বাস্তবতা তার থেকে অনেক দূরে। দীর্ঘ সময় ধরে পিআর বা সিটিজেনশিপের জন্য অপেক্ষা, সন্তানদের শিক্ষা ও পরিচয় সংকট, পরিবারকে সঙ্গে আনতে জটিল ভিসা প্রক্রিয়া, সব মিলিয়ে অনেকেই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন, কানাডা কি আদৌ তাদের জন্য উপযুক্ত। গেল মে মাসে অস্থায়ী বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনার ঘোষণা দেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, উড্ডয়নের ৩ সেকেন্ড পরেই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে গিয়েছিল। এতে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার প্রকাশিত এক তদন্ত প্রতিবেদন থেকে একথা জানা গেছে। মূলত ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথন বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। গেল ১২ জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬০ জন নিহত হন। এর প্রেক্ষিতে ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথন বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় উড়োজাহাজটির এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন। জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি। তবে কথোপকথনের কোনটি ফ্লাইট ক্যাপ্টেনের কথা আর কোনটি ফার্স্ট অফিসারের কথা তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডে বিপদ সংকেত পাঠিয়েছিলেন সেটিও প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। লন্ডনগামী উড়োজাহাজটির জ্বালানি সুইচ কিভাবে বিচ্ছিন্ন অবস্থায় চলে গেল তাও প্রতিবেদনে বলা হয়নি। উড়োজাহাজের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, একজন পাইলটের পক্ষে ভুল করেও ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো নাড়ানো সম্ভব নয়। জ্বালানি সুইচগুলো বিচ্ছিন্ন হলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। সাধারণত একটি উড়োজাহাজ নির্ধারিত গন্তব্যস্থল অর্থাৎ বিমানবন্দরের ফটকের সামনে থামলে এটি ব্যবহার করা হয় বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা, অথবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলেও সুইচ বন্ধ করা হয়। তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তাও উল্লেখ করা হয়নি। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরো। এ সংস্থায় এখন এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে। অর্ণব প্রসাদ, RTV। গাজা শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে একথা জানান জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাসারেনি। উপত্যকাটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট গাজা মানবিক সংস্থা GHF ত্রাণ কার্যক্রম শুরু করার পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 800 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে উপত্যকাটিতে আরেকটি রক্তাক্ত দিন পার করেছে ফিলিস্তিনিবাসী। এদিন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে 11 ত্রাণ প্রত্যাশীও রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস এক ইমেল বার্তায় তথ্যটি নিশ্চিত করেন। 11 জুলাই শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে 2টি মামলা দায়ের করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গেল 2024 সালের সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকে বিতর্কিত ছিল। সাইমা ওয়াজেদ পুতুল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।